আপনাদের বাড়ির শিক্ষা, আপনাদের বাড়ির সহবত রাইমাকে এমন মানুষ করে তুলেছে যে তার কোনো তুলনা নেই। আর এদিকে দেখুন, আমাদের দেখুন, আমাদের ছেলেটা এমন কাণ্ড করলো যে মাথা হেঁট হয়ে যায় লজ্জায়। মা, এখনো আমাদের তোমাদের করে কোনো লাভ আছে কি? ঠিকই তো। এই তো দেখো না, আজকে কনিষ্ক ওনাদের যতটা, রাইমা ঠিক ততটাই আমাদের। বুঝতে পারছো না তুমি? আজকে ওনারা এখানে ছুটে এসেছেন কেন? শুধু কনিষ্কর জন্যে। কাকু, ওই বাড়িটা ছিল একটা জেলখানার মতন। এক গাদা সিকিউরিটি গার্ড চারিপাশে, আমাকে একটা ফোন দিত না, একটা ইন্টারনেট কানেকশন দিত না। আর একদিকে ওই ডিসব্যালেন্সড মেয়ে মেন্টালি, আর ওইদিকে বাবা, দুজনে মিলে আমায় আমায় পাগল করে দিয়েছে। আর আমায় প্রত্যেকদিন ওষুধ দিত, জানেন তো, ঘুমের ওষুধ। আমি কতবার ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছি, প্রত্যেকবার আমাকে ধরে নিয়ে এসছে। আপনি কি ভাবলেন আমি আমি চেষ্টা করিনি আপনাদের সাথে যোগাযোগ করার? আর ওই অরুণ বাবু, ওই ভদ্রলোক সাংঘাতিক, আপনি জানেন না, সাংঘাতিক। আমি মানছি কনিষ্ক যে তুমি বিশাল একটা ট্রমার মধ্য দিয়ে গেছো। তোমার মানসিক স্থিতিটাই নড়ে চড়ে গিয়েছিল, কিন্তু তবু আমি বলবো যে তুমি অসম্ভব মনের জোর দেখিয়েছো। না কাকু, মনের জোর? আমি হচ্ছি অত্যন্ত একটা দুর্বল চিত্তের মানুষ, না হলে এইভাবে সবাইকে ছেড়ে পালিয়ে যায় কখনো আমি। ঠিক আছে, ভুল যেটা করে ফেলেছো সেটা করে ফেলেছো। ওখানে তো তোমার সহায় কেউ ছিল না, তবু তুমি বেরিয়ে এসছো। রাইমার কথা ভেবে, তোমার বাবা মায়ের প্রতি তোমার কর্তব্যের কথা ভেবে তুমি বেরিয়ে এসছো। এটা মনের জোর না থাকলে কখনো সম্ভব হতো না। কিন্তু কাকু, আমি যে ফিরে এসে দেখছি আমার না ফিরে আসলেও কোনো ক্ষতি হতো না। এটা তোমার অভিমানের কথা। দেখো, তোমার অবর্তমানে তোমার পরিবারের লোককে কি কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছিল বলো তো। একটু সময় তো তোমাকে দিতে হবে। মানসিক অশান্তির কথা আমি বাদই দিলাম, কিন্তু ফিনান্সিয়াল ঝামেলাটা কি কম ছিল? রাইমা তার বাপের বাড়ি থেকে একটা টাকাও নেয়নি কোনোদিনও। একা হাতে সবকিছু সামলেছিল। না না, আপনি একা কেন বলছেন? আপনারা বাবা মা দুজন ওর দুপাশে ছিলেন, না হলে ওর একার কি এমন ক্ষমতা যে। কনিষ্ক, কনিষ্ক, আমার মনে হয় তুমি কাল থেকে না নতুন উদ্যম এবার কাজ শুরু করে দাও। মানে কাজ খোঁজার কাজ শুরু করো। হ্যাঁ কনিষ্ক, কাজ তো তোমাকে একটা জোগাড় করতেই হবে। সেটা আর কারোর জন্য না হোক, তোমার নিজের জন্য। নিজেকে আবার মাথা তুলে দাঁড়াতে হবে। আর তুমি চাইলে আমরা সবাই তোমাকে সাহায্য করতে পারি, অবশ্যই সেটা তোমার আত্মসম্মানে আঘাত দিয়ে নয়। কনিষ্ক, কিছু বলো। হ্যাঁ কাকু, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার যদি কোনো দরকার হয় আমি অবশ্যই আপনার কাছে সাহায্য চাইব। কিন্তু প্লিজ প্লিজ আমাকে নিজেকে একটু চেষ্টা করতে দিন। হ্যাঁ, নিজের মতন করে। ড্যাডি, তুমি ভয় পেয়ে গেলে? না না, তুমি ভেবো না আমি আগের বারের মতন ভুল করব না। কারণ আমি জানি আমি আজ এক্স্যাক্টলি কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আমার নিজেকে নিজের কাছে আবার নতুন করে প্রমাণ করতে হবে সবকিছু আবার।
কি আমার কথা ভাবছিলে? না, দিদি ভাইয়ের কথা ভাবছিলাম। কি অবাক লাগছে, কনিষ্কদা বাড়ি ছেড়ে চলে গেছিল, অথচ আমার কিচ্ছু মনে নেই। অ্যাক্সিডেন্টের পর কতবার তো দিদি ভাই বাড়িতে এসেছে, সবসময় হাসি মুখে। কিন্তু কিন্তু কি? কিন্তু জানি না, অ্যাক্সিডেন্টের পর সবকিছু ভুলে গিয়ে কেমন যেন স্বার্থপর হয়ে গেছি। মানে? মানে দেখো না, সারাদিন খালি নিজের কথাই ভাবি, কি ভুলে গেছি কি ভুলিনি সেই সব নিয়েই ভাবি। কই, এতদিনে কনিষ্কদাকে তো কখনো মিস করিনি। Isn't it strange? ঈশান, আচ্ছা বাবা, আচ্ছা তোমার লাইফে কি এমনি সমস্যা কম, এখন এইগুলো নিয়ে ভাবছো? না, ইটস নট দ্যাট। আজ দিদি ভাইয়ের পাশে কনিষ্কদাকে দেখে কেন জানি না, ইট সাডেনলি হার্ট মি। জানি না দিদি কিভাবে এতদিন কনিষ্কদাকে ছেড়েছিল। কেমন একটা মিজারেবল ফিলিং। যাই হোক, এখন কনিষ্কদা এসে গেছে, আমি খুব খুশি। আমিও খুব খুশি, আই এম ভেরি হ্যাপি। কিন্তু একটা কথা কি জানো, মানে জানি না, একটা অদ্ভুত, মানে এই ব্যাপারটা কিছুতে মাথা থেকে বার করতে পারছি না যে দিদি ভাই মানে কী করে একটা মানুষ ভুলে যেতে পারে, যে মানে ভুলে যাওয়াটা তো খুব কঠিন না, কনিষ্কদা যে বাড়ি ছেড়ে চলে গেছে। কে জানে কেউ আমাকে নিয়েও এরকমই ভাবছে কিনা। না, তোমাকে নিয়ে কেউ এরকম ভাবছে না, কেউ ভাববেও না। আচ্ছা ঈশান, তুমি যে সব কিছু ভুলে গেছো, সেটা তো ইচ্ছাকৃত নয়, তাই এখানে তুলনা হয়ই না। আর আমার দিকে দেখো, আমি তোমাকে বলেছি না, তুমি কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারো না, কোনো ভুল করতে পারো না। আমাকে এটুকু বিশ্বাস হয় না? ঈশান, তুমি কোনোদিন নিজের অজান্তেও কোনো ভুল করতে পারো না।